এ পর্যন্ত তাপগতিবিদ্যা সম্পর্কে আমি পদার্থবিজ্ঞান ও রসায়ন সেকশনে বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। এখনও পর্যন্ত আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কোথাও আলোচনা করিনি। আমার মনে হয় এখন সময় হয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করার। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স এই সূত্র অনুযায়ী শক্তিকে আমি ম্যাজেন্টা কালারে লিখছি। এনার্জি বা শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, এটি এক প্রকার থেকে অন্য প্রকারে রূপান্তর হয় মাত্র। অর্থাৎ ইংলিশে বললে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, অনলি ট্রান্সফর্মড। কিছু উদাহরণ দেখা যাক। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, অনলি ট্রান্সফর্মড। অনলি ট্রান্সফর্মড। কিছু উদাহরণ দেখা যাক। এর আগে আমরা পদার্থবিজ্ঞান সেকশনে যখন বলবিদ্যা গতিবিদ্যা নিয়ে আলোচনা করেছি, তারপর রসায়নেরও অনেক কিছু এই সূত্রের সাথে সম্পর্কিত। ধরা যাক আমাদের কাছে একটি পাথর রয়েছে যেটিকে আমরা সোজা উপর দিকে ছুড়ে দিলাম, বা ধরতে পারেন এটা একটা বলটা সোজা উপরে ছুড়ে দিলাম। আর এই তীর চিহ্ন বলটির বেগের ভেক্টর নির্দেশ করে। এর দিক ওপরের দিকে, এদিকে আঁকছি। আমি একটা বল ওপরের দিকে ছুড়ে দিলাম। ওপরের দিকে যেতে যেতে একসময় অভিকর্ষজ ত্বরণের কারণে বলটির ত্বরণ কমতে কমতে এক জায়গায় এসে বলটির আর কোনো বেগ থাকবে না। তাহলে এই জায়গায় এসে বেগ একটু কমবে, এইখানে এসে আরও একটু কমবে, আর এই জায়গায় এসে বলটা পুরোপুরি থেমে যাবে এবং নিম্নমুখী ত্বরণের কারণে নিচের দিকে পড়া শুরু করবে। সত্যিকার অর্থে বলটা পুরোটা সময় নিম্নমুখী ত্বরণে ছিল, কিন্তু ঊর্ধ্বমুখী মন্দনের কারণে উপরে উঠছিল, পরে আবার নিম্নমুখী ত্বরণের কারণে নিচে পড়বে। তো এখানে এর বেগের দিক নিচে। আর বাতাসের বাধার কথা না ধরলে ঠিক মাটি ছোঁয়ার আগ মুহূর্তে এর বেগের মান ঠিক যাত্রা শুরু সময়কার মানের সমান হবে, অর্থাৎ শুধু দিকটা বিপরীত হবে। এই ধরনের ব্যাপার আমরা পদার্থবিজ্ঞানের নিক্ষিপ্ত বস্তুর গতি সম্পর্কিত আলোচনায় অনেকবার দেখেছি। আমরা জানি যে এখানে আমাদের একটি নির্দিষ্ট গতিশক্তি থাকবে, আর সাধারণভাবে শক্তি বলতে আমরা কোনো কিছু করার সামর্থ্যকে বোঝাই। তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্থাৎ গতি সম্পর্কিত শক্তি। বলটির শক্তি আছে, সে কারণেই সে গতি পাচ্ছে, কিন্তু ওপরে উঠে এক সময় এর কোনো গতিশক্তি থাকছে না, জিরো কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি জিরো। তাহলে সেই শক্তি গেল কোথায়? কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই। শুরুতে বলটির গতিশক্তি ছিল, সে সম্পর্কে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি আগে। আর এখানে কোনোই গতিশক্তি নেই। তাহলে কি গতিশক্তি ধ্বংস হয়ে গেছে? কিন্তু এই সূত্র থেকে আমরা জানি যে শক্তি ধ্বংস হয় না। তাহলে নিশ্চয়ই সেই শক্তি রূপান্তরিত বা ট্রান্সফর্মড হয়ে অন্য কোনো শক্তিতে পরিণত হয়েছে। আর এই ক্ষেত্রে গতিশক্তি রূপান্তরিত হয়েছে বিভব শক্তি বা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিতে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরে করছি, কিন্তু জেনে রাখুন যে বিভব শক্তির মানে হলো যে শক্তি এখনও অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যায়নি। বিভব শক্তির ধারণাটা এমন যে বলটি এই উচ্চতায় রয়েছে, আর যদি এটি কোনো বাধার সম্মুখীন না হয় তবে জগতের সাধারণ নিয়মে এটি নিচে পড়বে, অর্থাৎ অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে। এখন ধরা যাক আমরা বলটি ওপরে ছুড়ে দিলাম, এবং এটা আমরা করছি বায়বীয় মাধ্যমে আমরা করছি। তাহলে ছুড়ে দেওয়ার পরে এখানে নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি রয়েছে বা কাইনেটিক এনার্জি রয়েছে, আর একদম সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর পুরোটাই বিভব শক্তি হয়েছে, কোনোই গতিশক্তি নেই। আর যেহেতু আমরা বায়বীয় মাধ্যমে রয়েছি, তাই বলটি নিচে নামার সময় বাতাসের বাধার কারণে বলটির বেগ কিছুটা কমে যাবে। তাই এই শেষের বিন্দুতে তার বেগ ওপরে ওঠার সময়কার বেগের সমান হবে না, অর্থাৎ মাটি ছোঁয়ার আগ মুহূর্তের বেগ ছুড়ে দেওয়ার সময়কার বেগের চেয়ে কম হবে। কেন এমন হলো? ছুড়ে দেওয়ার সময় একটি নির্দিষ্ট গতিশক্তি ছিল। আমরা জানি যে বলটির গতিশক্তি সমান বলটির ভর গুণ তার বেগের বর্গ ডিভাইডেড বাই 2, যেটা এই শুরুর সময়ের গতিশক্তি। তারপর বলটি ওপরে উঠে পুরোটা গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হয়ে গেল, আবার মাটি ছোঁয়ার আগে সেটাই গতিশক্তি হয়ে গেল। কিন্তু বাতাসের বাধার কারণে এই শেষ বিন্দুতে বেগের পরিমাণ আগের চেয়ে কম। এই পয়েন্টের বেগের চেয়ে কম হবে। গতিশক্তি শুধুমাত্র বেগের মানের ওপর নির্ভরশীল, তাই এখানে অ্যাবসলিউট সাইন বা পরম মানের চিহ্ন বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা শুধু বেগের মানটা নিয়ে কাজ করব। এখানে আমাদের গতিশক্তি আগের চেয়ে কম, অর্থাৎ এখানে লোয়ার কাইনেটিক এনার্জি যা এখানকার গতিশক্তির চেয়ে কম। আর এই সর্বশেষ বিন্দুতে কোনো রকম বিভব শক্তি অবশিষ্ট থাকবে না। ধরা যাক এটা মাটি ছোঁয়ার আগের মুহূর্তে আমরা এখানে রয়েছি।
এখানে গতিশক্তি ছিল, এখানে গতিশক্তি শূন্য, কারণ এই সূত্র অনুসারে পুরো গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হয়ে গেছে। আর সেই বলটি যখন আবার নিচে নেমে আসলো তখন সেই বিভব শক্তির পুরোটাই আবার গতিশক্তিতে পরিণত হয়ে গেল। এখন একটু ভালো করে দেখুন, এই পয়েন্টে আমাদের কোনো বিভব শক্তি ছিল না, শুধু একটি নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি ছিল। আর এই পয়েন্টেও বলটির কোনো বিভব শক্তি নেই, কিন্তু গতিশক্তির পরিমাণ শুরুর পয়েন্টের চেয়ে কম। বলটির বেগ ছুড়ে দেওয়ার সময়কার বেগের চেয়ে কমে গেছে, কারণ বাতাসের বাধা ছিল। কিন্তু শক্তির পরিমাণ কমে গেল কেন? শক্তির পরিমাণ কমে গেছে কারণ যখন বলটি উপর থেকে নিচে পড়ছিল, ধরলাম এখানে একটা বল আঁকি, ধরলাম বলটা নতুন করে আঁকছি, ধরলাম এটা সেই বল, হলুদ রঙে আঁকছি। যখন বলটি নিচে পড়ছিল তখন বাতাসের অণুগুলোর সাথে তার ঘষা লাগছিল, এই সব জায়গায় ঘর্ষণের উদ্ভব ঘটছিল। যখন বাতাসের অণুগুলোর সাথে বলটি বাড়ি খাচ্ছিল তখন ঘর্ষণের উদ্ভব ঘটছিল এই সব জায়গায়। অর্থাৎ বলের সাথে ঘর্ষণের ফলে অণুগুলোর কাঁপুনি আরেকটু করে বেড়ে যাচ্ছিল। আমরা আগে মাইক্রোস্টেট এবং ম্যাক্রোস্টেট নিয়ে যেসব আলোচনা করেছি সেদিক থেকে যদি চিন্তা করেন তবেই বুঝতে পারবেন যে বলটি আসলে নিচে পড়ার সাথে সাথে তার ছুঁয়ে যাওয়া অণুগুলোকে তার গতিশক্তির ভাগ দিয়ে যাচ্ছে, এবং একই ঘটনা ঘটছে বলটি ওপরে ওঠার সময়ও। আর তাই যেইটুকু গতিশক্তি এখানে কমে গেছে বলে আমরা ভাবছিলাম সেইটুকু আসলে বায়ুমণ্ডলের অণুগুলোর কাছে চলে গেছে, সেই গতিশক্তি বায়ুর অণুগুলোতে ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি প্রত্যেকটি অণু ধরে ধরে আমরা বের করতে চাই যে কতটুকু করে শক্তি তারা পেয়েছে, তবে তা অসম্ভব, কারণ আমরা তাদের মাইক্রোস্টেট সম্পর্কে কিছুই জানি না, সেটা সম্ভবও নয়। কিন্তু এটা বলা যায় যে এই অণুগুলো কিছুটা তাপপ্রাপ্ত হয়েছে, কারণ বলটি পড়ার সময় অণুগুলোর সাথে ছোঁয়া লাগায় ওই অণুগুলোর তাপমাত্রা বেড়ে গেছে বা তাদের গতিশক্তি বেড়ে গেছে। তাপমাত্রা এমন একটি ম্যাক্রোস্টেট যার মাধ্যমে সামগ্রিকভাবে অণুগুলোর গতিশক্তি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাপমাত্রা হচ্ছে এমন একটা ম্যাক্রোস্টেট যার মাধ্যমে সামগ্রিকভাবে অণুগুলোর গতিশক্তি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এখন প্রত্যেকটি অণুর গতিশক্তি মাপা যদিও সম্ভব নয়, কিন্তু যদি বলা হয় যে তাদের গড় গতিশক্তি এক্স, তবে সেটা এক অর্থে তাদের তাপমাত্রাও নির্দেশ করবে। তাহলে সেই শক্তিটুকু তাপ বা হিটে পরিণত হয়েছে। আর আমরা জানি যে তাপ হলো শক্তির আরেকটি রূপ। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বুঝলাম যে প্রথমে বলটির গতিশক্তি ছিল, যা হয়ে গেছে বিভব শক্তি, যেটা আবার একটু কম পরিমাণ গতিশক্তিতে পরিণত হয়েছে। আর সেই কমে যাওয়া শক্তিটুকু তাপে পরিণত হয়েছে, কারণ বলটি তার গতিশক্তির ভাগ একটু একটু করে এই বাতাসের অণুগুলোকে দিয়ে গেছে। এবার আমরা দেখব কোনো বস্তুর ভেতরকার শক্তির পরিমাণ কিভাবে মাপা যায়। সেটা আমরা দেখব। আমরা আগে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি নিয়ে আলোচনা করেছি। আগেও বলেছি যে এটা আসলে এক প্রকার ম্যাক্রোস্টেট। ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যদিও ইন্টারনাল শব্দটি ইউ দিয়ে শুরু হয় না। ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি। এ ব্যাপারে আমরা আগেও অনেক বিস্তারিত আলোচনা করেছি। যদি আগের ভিডিওগুলো আপনি সিরিয়ালি দেখে থাকেন তবে ব্যাপারটা আপনি ভালো করেই জানেন। সেখানে আমি একটি সিলিন্ডার বা সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, যার ভেতরে রয়েছে কোনো গ্যাস, আর যার উপরে রয়েছে একটি পিস্টন যেটি ওপর নিচে ওঠানামা করতে পারে। এর বাইরে ভ্যাকিউম বা শূন্যস্থান। সিলিন্ডারের ভেতরে রয়েছে কোনো গ্যাস, এগুলো হচ্ছে সেই গ্যাসের অণু রয়েছে। আর এই সিস্টেমের ভেতরের সব শক্তির সমষ্টিই হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। যেসব শক্তির সমন্বয়ে আভ্যন্তরীণ শক্তি গঠিত সেগুলো হচ্ছে, আমি একটা একটা করে বলছি, সব অণু বা পরমাণুর মোট গতিশক্তি বা কাইনেটিক এনার্জি অফ অল দ্য অ্যাটমস অর মলিকিউলস। পরে কোনো এক সময় আমি দেখাবো কি করে এসব ক্ষেত্রে গতিশক্তি বের করা যায়। যাই হোক, সিস্টেমে আরও কিছু শক্তি রয়েছে, যেমন অণুগুলোর গতিশক্তি রয়েছে, কারণ তারা অনবরত এদিক ওদিক ঘোরাফেরা করছে। সে ধারণা আমরা মাইক্রোস্টেটগুলো থেকেই পেয়েছি। যেমন পরমাণুর ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে পরমাণুগুলো ঘুরছে, কারণ পরমাণুর ঘোরা বলতে আমরা কি বুঝবো? তার ইলেকট্রনগুলো তো এমনিই সবসময় স্থান পরিবর্তন করার মধ্যে থাকে। তাই যদি তারা আলাদা আলাদা পরমাণু হয় তাহলে তারা ঘুরতে পারে না।
যদি তারা অণু হয় তবে তারা ঘুরতে পারে। অনেকটা এভাবে ঘুরছে। অণুগুলোর কিছু ঘূর্ণনজনিত শক্তি থাকবে, সেটাও আভ্যন্তরীণ শক্তির ভেতরে পড়ে। আর অণুগুলোর নিজেদের ভেতরে বন্ধন রয়েছে, ওই সব বন্ধনেও কিছু শক্তি রয়েছে, সেই শক্তিও আভ্যন্তরীণ শক্তির ভেতরে পড়ে। যদি এখানে কিছু ইলেকট্রন থাকতো, এই উদাহরণের সাহায্যে আসলে সেটা বোঝানো সম্ভব নয়। এখানে আমরা গ্যাস ব্যবহার করছি, গ্যাস খুব একটা ভালো পরিবাহী নয়। ধরা যাক আমাদের কাছে কোনো কঠিন পদার্থ রয়েছে, ধরা যাক কোনো ধাতু, এগুলো সেই ধাতব পরমাণু, এবং প্রত্যেকটি পরমাণুতে ইলেকট্রন থাকবে, সেই ধাতব ইলেকট্রন। এগুলো ইলেকট্রনগুলো আমরা লাল রং দিয়ে দেখাই, ইলেকট্রন থাকবে, লাল রং দিয়ে দেখাই, ইলেকট্রন থাকবে, এদিকেও ইলেকট্রন থাকবে। ধরা যাক এই ওপরের ইলেকট্রনগুলো নিচে আসতে চায়, কিন্তু হয়তো মাঝের কোনো বাধার কারণে যেতে পারছে না। তাদের তড়িৎ বিভব শক্তি রয়েছে, হয়তো মাঝে এমন কোনো বাধা রয়েছে যার কারণে তারা ওপাশে যেতে পারছে না। এই ধরনের শক্তিও আভ্যন্তরীণ শক্তির ভেতরে পড়ে। রসায়নে প্রাথমিকভাবে হয়তো এতটা বিস্তারিত আলোচনা করা হয় না, কিন্তু এই শক্তিটাও আভ্যন্তরীণ শক্তির ভেতরে পড়ে। যত ধরনের শক্তি এর ভেতরে থাকুক না কেন, সবকিছুর সমষ্টিই হলো আভ্যন্তরীণ শক্তি। আবার ধরা যাক যদি এই ধাতুটিকে তাপ দেওয়া হয়, তবে তাদের পরমাণুগুলো কাঁপতে থাকে, কেঁপে কেঁপে তারা সামনে পেছনে ডানে বামে সব দিকে আসা যাওয়া করে। যদি একটা অণু বা পরমাণুর কথা আমরা ভাবি যেটি কাঁপছে, একবার বামে আবার ডানে, এভাবে ডান বামে আসা যাওয়া করতে থাকে, এখানে যা ঘটছে তা হলো এই মধ্যবিন্দুতে এটির অনেক গতিশক্তি রয়েছে, কিন্তু এই সর্ববামের বিন্দুতে ঠিক আবার ফিরে যাওয়ার আগে এটি খুবই ক্ষুদ্র সময়ের জন্য স্থির থাকে। আর সেই বিন্দুতে এটির সব গতিশক্তি বিভব শক্তি হয়ে গেছে। তারপর আবার সেটা গতিশক্তি, এখানে আবার বিভব শক্তি হয়ে গেছে, অনেকটা পেন্ডুলাম বা ছন্দবদ্ধ গতির মতো। তাহলে এই ক্ষেত্রে এই অণুর গতিশক্তিও আভ্যন্তরীণ শক্তির অন্তর্গত। তাতে আরও যোগ হবে অণুর বিভব শক্তি, যেটা এই সর্ববামের বিন্দুতে যেখানে গতিশক্তি নেই সেখানে গেলে পাওয়া যাবে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তাহলে বোঝা গেল যে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি হলো কোনো সিস্টেমের সব শক্তির সমষ্টি। আর প্রায় সব ক্ষেত্রেই আমরা আদর্শ গ্যাস নিয়ে চিন্তা করছি। কঠিন পদার্থের ক্ষেত্রে ব্যাপারটা বেশ জটিল হয়ে যায়, কারণ এখানে পরিবহন, অণুর কাঁপন ইত্যাদি ব্যাপার মাথায় রাখতে হয়। তাই আমরা সাধারণত আদর্শ গ্যাস নিয়েই ডিল করে থাকি, তাতে ব্যাপারটা সহজ হয়ে যায়। আরও ভালো হয় যদি আমরা এক পারমাণবিক গ্যাস নিয়ে ভাবি, যেমন হিলিয়াম বা নিয়ন। আদর্শ গ্যাসের ধর্ম হচ্ছে তারা কোনো কিছুর সাথে যুক্ত হয় না বা বন্ধন গঠন করে না, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে। তাদের পরমাণুগুলো স্বতন্ত্রভাবে নিজেদের ধর্ম বজায় রাখে। আর সেই ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির হিসাব করার জন্য শুধুমাত্র গতিশক্তিকে ধরলেই চলছে, শুধুমাত্র গতিশক্তিকে ধরেই আমরা আভ্যন্তরীণ শক্তির হিসাব করতে পারি। এত কিছু নিয়ে ভাবতে হচ্ছে না। আসলে কিন্তু আভ্যন্তরীণ শক্তি বলতে সব শক্তিকেই বোঝায়, সিস্টেমের ভেতরের যাবতীয় প্রকার শক্তির সমষ্টিকে বোঝায়। অর্থাৎ কোনো সিস্টেমের শক্তি বলতেই আভ্যন্তরীণ শক্তিকে বোঝানো হয়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, এটি এক প্রকার থেকে অন্য প্রকারে রূপান্তর হয় মাত্র। তাহলে ধরা যাক যে আভ্যন্তরীণ শক্তির পরিমাণ বদলে যাচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। ধরা যাক এই সিস্টেমটির আভ্যন্তরীণ শক্তির পরিমাণ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ডেল্টা ইউ দিয়ে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বোঝানো হচ্ছে। তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিমাণ বদলে যাচ্ছে, অর্থাৎ সিস্টেমটির ওপর কাজ করা হচ্ছে, অথবা সিস্টেমটি কোনো কিছুর উপরে কাজ করছে। সিস্টেমে যুক্ত হচ্ছে শক্তি, অথবা শক্তি চলে যাচ্ছে। আমরা সেটা কিভাবে লিখব এখন? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিংবা আভ্যন্তরীণ শক্তির সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত হওয়া তাপ কিউ। এখানে তাপকে কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে, যদিও হিট শব্দটি কিউ দিয়ে শুরু হয় না, তবুও সাধারণত হিট বা তাপকে কিউ দিয়েই প্রকাশ করা হয়। আর এইচ দিয়ে এনথালপিকে প্রকাশ করা হয়, যেটা প্রায় তাপের মতোই একটা ব্যাপার। এটা নিয়ে হয়তো আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে ফিরে আসা যাক। ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত হওয়া তাপ কিউ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ ডাব্লিউ। আর একই কথাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি, এভাবে যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত হওয়া তাপ কিউ প্লাস সিস্টেমের ওপর কৃত কাজ ডাব্লিউ। ব্যাপারটা কনফিউজিং মনে হতে পারে, একে আরও অনেকভাবে দেখানো যায়, যা আমরা হয়তো পরের ভিডিওতে দেখব। আর এটা কিন্তু বড় হাতের ইউ, এ ব্যাপারে যেন আমাদের ভুল না হয়। ব্যাপারটাকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। সবচেয়ে সহজ আমার মনে হয় যে যখন আমি কাজ করছি আমি শক্তি হারাচ্ছি,
আমি শক্তিটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি, তাহলে এর মানে হলো আমি কাজ করছি বা আই এম ডুইং ওয়ার্ক। একইভাবে যদি কেউ আমাকে তাপ দেয়, তার ফলে আমার শক্তি বেড়ে যাচ্ছে। আমার কাছে এভাবেই ব্যাপারটা বেশ সহজ মনে হয়। আর এই ক্ষেত্রে যদি আমাদের শক্তি বাড়ে, যদি শক্তি বাড়ে, তবে হয় আমাদের এটা বাড়বে অথবা এটা বাড়বে। অর্থাৎ আমার ওপর কাজ করা হচ্ছে বা ওয়ার্ক ইজ বিং ডান টু মি, সংক্ষেপে ওয়ার্ক ডান টু মি, অর্থাৎ আমার সিস্টেমে বাইরে থেকে শক্তি যুক্ত হচ্ছে। এ ব্যাপারে আরও অনেক উদাহরণ আমি পরের ভিডিওতে দেখাবো। কিন্তু এই দুইভাবেই বুঝতে যেন আপনাদের কোনো সমস্যা না হয় সেই চেষ্টায় আমি করছি, কারণ হয়তো আপনি ব্যাপারটা বোঝেন কিন্তু ক্লাসে আপনার টিচার যে কোনো একটি ব্যবহার করে কনফিউজড হয়ে যান। তাই আপনি এভাবে ভাবতে পারেন যে যখন সিস্টেম কাজ করছে তখন তা অন্য কিছুকে শক্তি দিয়ে দিচ্ছে। তাই যখন সিস্টেম কাজ করছে তখন আভ্যন্তরীণ শক্তির পরিমাণ কমে যাচ্ছে। একইভাবে তাপের স্থানান্তর হওয়া মানেও শক্তির স্থানান্তর, অর্থাৎ এক স্থান থেকে শক্তি অন্য স্থানে চলে যাচ্ছে। তাই যখন আমাদের মোট শক্তির পরিমাণ বাড়ছে তখন সিস্টেমে তাপ যুক্ত হচ্ছে। যখন আমাদের মোট শক্তি কমছে তখন হয় সিস্টেম তাপ হারাচ্ছে অথবা সিস্টেম কোনো কিছুর উপর কাজ করছে। এ সম্পর্কে আরও উদাহরণ আমি পরের ভিডিওতে দেখাবো। আমি আরও কিছু নোটেশন দিয়ে ভিডিওটা শেষ করতে চাই। আপনি হয়তো এরকম নোটেশন দেখে থাকবেন যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা। এভাবে ছোট হাতের লেখা ইউ লেখা উচিত নয়, এটা আসলে ভুল। নতুন করে লেখা যাক ক্যাপিটাল ইউ। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ, অর্থাৎ তাপের পরিবর্তন। পরের ভিডিওতে আমি ব্যাপারটা ব্যাখ্যা করবো। আসলে এটা পুরোপুরি তাপের পরিবর্তন বোঝায় না, সিস্টেমে যুক্ত হওয়া তাপকে বোঝায়, মাইনাস কাজের পরিবর্তন ডেল্টা ওয়ার্ক বা ডেল্টা ডাব্লিউ। হয়তো বুঝতে সমস্যা হচ্ছে কারণ এক্ষেত্রে আমরা তাপ বা কাজের মাধ্যমে শক্তির স্থানান্তর ব্যাখ্যা করার চেষ্টা করছি, কাজেই ব্যাপারটা হয়তো কনফিউজিং মনে হতে পারে। কিন্তু কখনো কখনো এই ডেল্টা ডাব্লিউ দিয়ে সিস্টেম দ্বারা কৃত কাজ বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বোঝানো হয়। যদি আমাদের কাছে শক্তি থাকে আর আমরা যদি কিছু কাজ করি তবে আমরা শক্তি হারাচ্ছি, অর্থাৎ অন্য কাউকে সেই শক্তি দিয়ে দিচ্ছি, তাই এখানে মাইনাস হচ্ছে। অথবা এভাবে বলা যায় যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত তাপ। যদি এভাবে লিখলে এটা তাপের পরিবর্তন বোঝায়, কিন্তু আমি এটাকে বলছি যুক্ত তাপ বা হিট অ্যাডেড প্লাস সিস্টেমের ওপর কৃত কাজ। তাহলে ডেল্টা ডাব্লিউ দিয়ে আমরা এখানে ওয়ার্ক ডান টু দ্য সিস্টেম বা সিস্টেমের ওপর কৃত কাজ বোঝাচ্ছি। আর এটা ছিল সিস্টেম দ্বারা কৃত কাজ, অর্থাৎ ডান বাই দ্য সিস্টেম। যেভাবেই হোক ব্যাপারটা মুখস্থ না করে একটু ভালো করে চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন। যদি আমি কাজ করি তবে আমি শক্তি হারাবো, আর যদি আমার উপর কাজ করা হয় তবে আমি শক্তি লাভ করব। যদি আমি তাপ হারাই তার মানে আমি শক্তিও হারিয়েছি, আর যদি তাপ লাভ করি তার মানে শক্তি লাভ করেছি। যাই হোক, এই ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আভ্যন্তরীণ শক্তির এই সূত্রটাকে আমি আরও অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব।